আয়মানের ভার্সিটির পেছনে সেই পুকুর পাড়ে বেঞ্চে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর অসাড় হয়ে আসছে। বিরক্তিতে মাথাচাড়া দিয়ে উঠেছে। অপেক্ষা করতে তার ধৈর্য কুলাচ্ছে না। বসা হাতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে, অথচ আয়মানের কোনো হদিশ নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁড়তে লাগলো। ঢাকা শহরের রাস্তার মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়, যদিও শহরে গাছপালার সংখ্যা নগণ্য। তবে এই অল্প গাছগুলো শহরের যান্ত্রিক জীবনকে খানিকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাসে খেলে যায়, আর সেই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরে কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আয়মান আরও কিছুক্ষণ পর আসলো। আয়মানকে দেখে আনিকের আগে ফোঁসফোঁস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন? আর আপনি এখন এসেছেন? দেরি করে যখন আসবেন তাহলে তো তাড়াতাড়ি আসতে বলার কি দরকার ছিল? আয়মান হাঁপাচ্ছে। দৌড়ে এসেছে বলে নিঃশ্বাস দ্রুতগতিতে হচ্ছে। ঘন ঘন শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বেঞ্চে বসে পড়ল। বোতলে বের করে ঢক ঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে ইশারা পাশে বসতে বলল। আনিকা বসলো। আয়মান ব্যগ্র গলায় বলে ওঠে, টাইমের মতো আসতে চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল, সেই জন্য আসতে লেট হয়ে গিয়েছে। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে স্যারের জন্য সম্ভব হয়নি। খুব খুব সরি। ওকে, এবার বলুন কেন ডেকেছেন? কেন ডেকেছি মানে? তোমাকে দেওয়ার টাইম শেষ, ভুলে গিয়েছো? না, ভুলিনি। তো বলো, কী সিদ্ধান্ত নিয়েছো? কী সিদ্ধান্ত? আয়মান ভুরু কুঁচকে ফেলল। চওড়া গলায় শুধালো, বুঝেও না বোঝা ঢং করছো? তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসবে কি না সেটার জন্য। ভালো না বাসলেও প্রবলেম নেই, আমার একার ভালোবাসায় যথেষ্ট। শুধু বিয়ের জন্য হ্যাঁ বললেই চলবে। আনিকে ভেঙচি কাটে। ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কী করবেন? এমনভাবে বলছেন যেন আমি আপনাকে গ্রহণ করতে বাধ্য। অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো নেই। সো ফাউতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশীনভাবে জানালো, আপনাকে আমার পছন্দ না। আমার ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি জানতে চাইনি। তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা। আনিকা হতভম্ব হয়ে গেল। ঝাঁজ নিয়ে তিরিক্ষি মেজাজে বলে, যেখানে আমি আপনাকে পছন্দই করি না, সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। বেশি কথা ভালো লাগছে না। আজকে লাঞ্চ করিনি, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি মেয়ে ভাঙবে কিন্তু মস্কাবে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছ, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখের তেজ ফুরিয়ে অস্বীকার করছো। আনিকা গা ছাড়াভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বয়ে গেছে আপনাকে পছন্দ করতে। আনিকার কোমর পেঁচিয়ে এক ঝাটকা কাছে টেনে নিল আয়মান। একদম কাছে, যতটা কাছে গেলে দুজনের ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্কুকার জন্ম দেয়। দুজনের শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ে। আনিকার নাকের সাথে আয়মানের নাক লেগে আছে, আর কপালে কপাল। চার জোড়া পীরপ ঠোঁট মাত্র অল্প কিছু একটু দূরে। আয়মান সুগভীর স্পষ্ট প্রকাশযোগ্য অক্ষিপট আনিকার কাজল কালো আক্ষিপটে নিবদ্ধ। আনিকার অনুমান কেঁপে ওঠে আয়মানের ছোঁয়ায়। শরীর বরফখণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আয়মান। এভাবে থেকে হিসেসিয়ে বলল, পছন্দ করো কি না সেটা তো আমার একটা ছোট্ট করে তোমার এখনো ছুটে আসতে প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারতে। চিঠির পুকুর পাড়ে একা একা বসে থাকারও প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে। আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ। তোমার মনে আমাকে নিয়ে এসব চিন্তা বিরাজমান হতে পারতো, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওরকম টাইপের ছেলে নয়। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সবসময় আমার সকল কথা মনোযোগ সহিত শ্রবণ করো, আমার দৃষ্টিতে অগোচরে মিটিমিটি হাসো। তবে তুমি হয়তো জানো না, তোমার এই শ্যামলাটে মুখের হাসি আয়মানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারি না কীভাবে তোমার মায়ায় আটকে গিয়েছি। মায়া শব্দটা বড্ড খারাপ। একবার কারো মায়ায় আটকালে তাকে ছাড়া কিছুই ভাবতে ইচ্ছে করে না।
আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আয়মানের কথা সমাপ্তি হতে আস্তে আস্তে চোখ মেলে চায়। আয়মান এখন ওর দিকে একরাশ মুগ্ধতার সম চেয়ে আছে। আয়মানের গভীর চাউনি দৃষ্টি রেখেই আলগোছে কোমর থেকে হাতটা ছড়িয়ে নিল। উঠে দাঁড়িয়ে আয়মানের থেকে দূরত্ব বজায় রাখলো। মুখে কোনো কথা ফুটল না, বার কয়েক জোরে জোরে শ্বাস টানলো। আয়মানকে দাঁড়িয়ে পড়ল, শেষ স্বরে পুনরায় জিজ্ঞেস করলো, উত্তর দিচ্ছ না কেন আনিকা? কিছু তো বলো। নিজেকে সামনে আনিকার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছি? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কথাবার্তা, কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পাঠানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না, তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যাক। তবে তোমার বাবাকে আমার মনের যেসব কথা বলেছি সেগুলো সত্যি ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। তিনি আমার উপর রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন। আয়মানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আয়মান অবাক হবে, এরকম কিছুই হলো না। ভারীকে নিঃশ্বাস ছেড়ে আয়মান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমার কথা শুনছিলে, সেটা আমি জানি। আনিকা চক্ষুদয় বড় বড় করে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করলো, কিভাবে? আয়মান ঠোঁট বাঁকিয়ে হাসলো। খাদে এনে উৎফুল্লতা নিয়ে জানায়, দরজার বাইরে তোমার ওড়নার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিনপিন নীরবতা বিরাজ করেছে। পুকুরের টলমলে পানিতে নজর বুলিয়ে আনিকা বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে, বাবা চিন্তা করবেন। আনিকা হেয়ালি ভালো লাগছে না। তোমার বাবা আমাকে মেনে নিয়েছে, এখন তুমি বললে আমার ফ্যামিলিকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। পরে বলবো। পরে না, এখন বলো। ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম, আমার পরীক্ষা শেষ হোক। তাছাড়া আপনার অনার্স এখনও কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে যাচ্ছি নাকি? জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বাসিত কণ্ঠে আয়মান হাসি মুখে বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছ? আনিকা থমথমে খায়, শুকনো ঢোক গেল। ভেতরে উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করলো না, গভীর কণ্ঠে বলল। আনিকা থমথমে খায়, শুকনো ঢোক গেল। ভেতরে উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করলো না, গম্ভীর কণ্ঠে বলল, ওঠেও না, আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে আর আপনি শেষরার মতো আমার পিছু পিছু ঘুরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আয়মানের চোয়াল শক্ত হয়ে ওঠে, চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দ ছেলেকেই বিয়ে করে। এসব ফাও এক্সকিউজ অন্যদের বলো, আমাকে না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো, ওভার অ্যাটিটিউডের ঠেলায় স্বীকার করছো না। কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল, চলুন বাড়ি ফেরা যাক। আয়মান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে, মুখোমুখি দাঁড়িয়ে নিরেশ্বরে বলে, বাড়িতে তো যাবই, তবে মনে রেখো এই সপ্তাহের মধ্যে ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছি। এত তাড়াতাড়ি? আয়মান সিরিয়াস কণ্ঠে বলল, আমার অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, কষ্ট হবে না বলো? আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই, এখনও সিঙ্গেল জীবন পার করেছো, লজ্জা করছে না তোমার? আনিকার চোখও কপালে উঠে গেল, বিস্ময়ে কিংকৃত বিমূঢ় হয়ে সে বলে, কি এই ছেলে, শেষে কি না এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে? ঝাঁঝালো গলায় বলল, কী সব বাজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকতে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি, এতে ছোটো থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠেস মেরে ঠোঁট উল্টে বলল, ওলে আমার কচি কুকি সোনা রে, তুমি নিজেকে ছোট ভাবছো। জানো, আমার বড় ভাইয়ের বউ বয়সে তোমার থেকে অনেক ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝদার মেয়ে মানুষ। পরমুহূর্তে নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল, যেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজের রুমে এসেছিলাম, সেদিন তোমাকে কত মিস করেছি। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কচি বউ পেয়ে রুম থেকে বেরোতেই চায় না, মনে হয় প্রতিদিনই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছি, যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবিকে ভেজা চুল মুছে বারান্দায় দাঁড়িয়ে দড়ির মধ্যে তোয়ালে মেলতে দেখেছি। তার ইয়া মাবুদ, ছি, চুপ করুন বজ্জাত ছেলে। নিজের বড় ভাই ভাবি দেখে এভাবে নজর বুলাতে লজ্জা করে না?
ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একটা নির্লজ্জ। লজ্জাও আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান চরমনে চিত্তে দাম্ভিকর সহিত বলে, আমি তাদের দিকে নজর রাখতে যাব কোন দুঃখে? বেডরুমে দরজা খোলা ছিল, ভাইকে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি এত চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো, শুধু মাঝে মাঝে দুই একটা চুমু টুমু খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করব না, যা করার বিয়ের পরে করব। আফটার অল আই অ্যাম অ্যান ইনোসেন্ট বয়। বলেই ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছনে ফিরে হাঁটা ধরলো। যেতে যেতে হাঁক ছেড়ো আনিকাকে তার পিছু পিছু পা চলাতে বলল। এদিকে আনিকা হা হয়ে তাকিয়ে আছে। আয়মানের ভেজা চুমু আয়মানে এক হাত গালে রাখলো আনিকা। যেখানটায় আয়মান চুমু খেয়েছে, ফ্যাল ফ্যাল করে আয়মানে যাওয়ার দিকে চেয়ে রইল। নিজের হাতে বেমালুম ভুলে গেল। মস্তিষ্কের ভেতরে আয়মানের আগোছালোর বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্টের হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সব কিছু গ্লাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়ায়। সে খাতায় কিছু লিখেছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, পড়া কত দূর মোম? মোম হকচকিয়ে যায়, তুরন্ত খাতাটা বন্ধ করে ফেললো। জোরপূর্বক হেসে বলল, এই তো আর একটু। আগুন ধরাম করে টেবিলে হাত থাকা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুলল। কাঠের ডিজাইনের কাঠামোর টেবিলটা ভূমিকম্প নিয়ে কেঁপে উঠল। সাথে মোমের পাতলা শরীর গমগমে গলায় প্রশ্ন করল, গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু আরেকটু। এখনো তোমার পড়া শেষ হয়নি? পড়াটুকু সোনারগাঁয়ে যাওয়ার আগে দিয়েছিলাম। এতদিন কি করেছো? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছো, গায়ে কথা মাখো না। মোম চুপসানো মুখে ভীতকর নজরে বলল, কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। তখন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে ফোঁস করে তপ্ত শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরখ করলো। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি খাতাটা দাও তো। মোমের ছোট্ট কায়া ধরপড়িয়ে ওঠে। শুষ্ক ঢোক গিলে মেকে এসে বলল, খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না, আগুনও অপেক্ষা করলো না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতে চোখের সামনে দৃশ্যমান হলো এরোবে খেরোবে আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরের লেখাগুলো। আগুন খেয়েও কণ্ঠস্বরে উচ্চারণ করলো, কুমড়ো মাকড়া গোমরা মুখ মাস্টারমশাই, আপনি এত রাগী কেন? কথায় কথায় ধমক দেন কেন? আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের স্বাদ পাই। যখন রাগী গলায় কথা বলেন তখন আমি অটোরিকশার ঠ্যাডের ঠ্যাডের আওয়াজ শুনতে পাই। যখন শাসন করেন তখন আমি তিতা করলার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর। যখন আমার যত্ন করেন তখন আমি বাবা মায়ের ছায়া দেখতে পাই। যখন আপনি আদর করেন তখন লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লাইনটি পড়ল আগুন। ভুরু কুচকে সুগভীর চাহনিতে তাকালো মোমের দিকে। মোম সাহসা জিভ কাটলো, চোখ বন্ধ করে রাখলো। লজ্জায় হাঁসফাঁস লাগছে। মোমের কর্ণগোচরে ভেসে আসলো আগুনে ভরাট কণ্ঠস্বর, তুমি পড়া রেখে খাতার মধ্যে এইসব হাবিজাবি লিখেছিলে? তোমার সাহস দেখে আমি রীতিমতো হতবিলম্ব হয়ে যাচ্ছি। মোম চোখ মুখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে আচমকা ফুঁপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের রূপান্তরে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং মুখবিলম্বে ফুটে উঠল বিরক্তিকর ভাব। আর কিছু পড়ো, আর না পারো ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি করতে ভালোই পারো। একদম কান্না করবে না। কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছি, উত্তর দাও। মোম কোনো টু শব্দ করলো না, এক মনে কেঁদেই চলেছে। ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া চোখের জলে ভিজে জুবুথুবু হয়ে রয়েছে। নাকটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে তো কাঁদছেই। কান্নার তোপে রক্তজবার ঠোঁট দুটো তির তির করে কাঁপছে। সেদিকে নজর পড়ে আগুনের ঘোর লেগে যাচ্ছে। কি পেয়েছোটা কি তুমি? এভাবে কেঁদে কেটে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেলবে আর আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মোম নাক টেনে ভাঙা গলায় বলে, খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রহ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বলো? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না,
এক রাত না খেলে কিছু হবে না। আজকে পড়া না দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মোম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে না, অথচ প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে যার দরুন সব উত্তর কেমন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল, বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনও তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি। কত পড়া বাকি রয়েছে জানো? একদিন পড়বে, 10 দিন পড়বে না, এমন করলে চলে? নিয়মিত পড়াশোনা করতে হয়, তবেই না ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি পড়ছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেন যেন বলতে পারি না। কেন পারো না সেটা তো আমি বুঝতে পারি না। খাতার মধ্যে ওইসব লিখে সময় নষ্ট করছো কেন? আর লিখবো না। মনে থাকবে? থাকবে। আগুন বুক থেকে মোমকে সরিয়ে অঞ্জলিপুট মোমের মুখোচ্ছুরি তুলে নিল, চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলে, আমি কি তোমাকে বকেছি নাকি মেরেছি? বলেছিলাম না অযাচিত কান্না মা পছন্দ না? তাও তুমি কাঁদছো, এরকম কেন করো? মোম জবাব দিল না, এখনো মুখ গোমড়া করে রেখেছে। আগুন মোমের নাকের ডগায় চুমু খেলো, হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে মুচকে এসে বিড়বিড় করে বলল, কেঁদে কেটে আমার রাগ পানি করতে ওস্তাদ উনি, টিসটা খারাপ না। আজ বৃহস্পতিবার। আগুন কলেজ থেকে দুপুরের আগে ফিরে এসেছে। বাসায় এসে মোমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এতদিন যেতে পারিনি, সুযোগ ছিল না। মাঝখানে একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মোম বেশ কিছুদিন ধরে যেতে চাচ্ছে। মেয়েটা সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে। আপনজনদের সাহচর্যে থাকলে ভালো লাগবে। আয়মানের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়ে আগুনকে সব কিছু কথা ভেবে আজ মোমকে নিয়ে বেরিয়ে পড়ল। মোমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়ল। কতদিন পর মেয়েটাকে দেখেছে। বাসায় থাকলে সবসময় মিনার কাছাকাছি থাকে। এই যে এখানে এসে মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনারগাঁয়ে গিয়ে কী কী করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে, রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে। মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বলিগুলো মিনার মনকে পুলকিত করে। মেয়েটা খুব সরল সরল, একাকিত্ব একদম পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে মরির সাথে গল্পগুজব করতে থাকে। মোমের মা, তোমার কপালে ওটা কিসে দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্গণতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল। রাশিদের কথায় মিনা ময়ূরের দৃষ্টি তাক করে মোমের কপাল বরাবর। দুপুরে লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আয়মানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞেস করলো, মোম তোমার কপালে থেতলেছে কিভাবে? মোম স্মিথ এসে আমতা আমতা করে জবাব দিল, পরে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। দেখছো না হাঁটবে তো নাকি? দেখেছো কতটা আঘাত পেয়েছ? চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বললেন, সাবধানে চলবে, তাড়াহুড়া করার দরকার নেই। ছোট আঘাত পেয়েছ, বেকায়দা পরে যদি বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী। তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমার উপরই পড়বে। তোমার বাবা বলবেন আমরা তোমার খেয়াল রাখতে পারছি না, সেই জন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। মোম মিহি কণ্ঠে উত্তর দিল, জি বাবা। রাশেদ মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। রুমে গিয়েছে মোম আর ময়ূরী। গালে হাত দিয়ে টিপে যাচ্ছে ময়ূরী। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মোম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো? তাহলে এখানে এসে কী লাভ হলো যদি আমাকে কেউ গুরুত্বই না দেয়? ময়ূরী মুচকে এসে মোমের গাল টেনে দিল, হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল, কেউ বলেছে গুরুত্ব দেই না? আমার মিষ্টি ভাবিটা তো আমার কাছে সবার আগে। মোম মুখ কালো করে বলে, আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আমার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে তোমার কথা। পড়াশোনা প্রচুর চাপ, সেই জন্য প্রতিদিন ফোন দিতে পারি না। মোম ঠোঁট উল্টে ধীরে গলা জানাই, পড়াশোনার কথা আর বলো না। মাস্টারমশাই পড়াশোনা নিয়ে যা পেড়া দেয়, মাঝে মধ্যে ইচ্ছে করে যে পড়াশোনা বানিয়েছে তার কপাল ফাটিয়ে দেই। মোম খিলখিল করে হেসে উঠল, অদরের হাসি বজায় রেখে বলো, ভাইয়ের কাছে পড়ো তুমি? হ্যাঁ, টিচার হিসাবে কেমন সে ভীষণ বাজে। কী করেছে আমার ভাই? পড়া না পারলে শুধু বকে। কালকেও বকেছে, তুমি নিয়মিত পড়া দিবে তাহলে আর বকবে না। আমি তো পড়ি, কিন্তু মাস্টারমশাই জিজ্ঞেস করে কিছু বলতে পারি না। ঘুরিয়ে পেঁচিয়ে কী সব প্রশ্ন করে, আমার সব উত্তর মাথায় গুলিয়ে যায়। উনি পচা স্যার।
ওরই চকচকে দন্তপাটি বের করে শব্দ করে হেসে ওঠে। আগুন বেডরুমের সোফার পেছনের দিকে পিঠ থেকে হেলান দিয়ে বসে আছে। আয়মান গিয়ে ভাইয়ের পাশে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আগুন মাথা তুলে চায়। আয়মানকে দেখে সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বল কি বলবি? আয়মান নড়ে চড়ে উঠল। হালকা গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলে উঠল, বড়, আনিকা আমাকে মেনে নিয়েছে। আমি চাই তুমি আজকে আব্বু আম্মুর সাথে কথা বলে এঙ্গেজমেন্টের কথা জানাও। ভালো হয় যদি এক্ষুনি বলো, তাহলে বিকেলে আনিকাদের বাড়িতে গিয়ে আমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে পারবো। তাড়াতাড়ি সম্ভব হবে কি করে? আজকের কথা বলে আজকে এঙ্গেজমেন্ট? আনিকার বাবার সাথেও তো কথা বলতে হবে নাকি? তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি আনিকার বাবার সাথে কথা বলে নিচ্ছি। বেশি তাড়াহুড়া করলে মেয়ের বাড়ির লোক যদি মনে করে তোর কোনো সমস্যা আছে। কি ভাবলো এতে কি যায় আসে? মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন আনিকা ও তার বাবা সানাউল্লাহ, তারা বাদে বাকি আর কত কথা শুনতে হবে কেন? এখন ভাবলিসীনভাবে বলে, আজকে পারবো না কারোর সাথে কথা বলতে, আগামীকাল ভেবে দেখবো। আমার লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লো, পা ভাঁজ করে আগুনের পায়ের কাছে ফুলরে বসে পড়ে। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই এটা কেমন কথা? এরকম করো না প্লিজ। বহু কষ্ট ওই তেরা মেয়েটাকে পটিয়েছি। আমার সব আশা ভরসা শেষ হয়ে যাওয়ার আগে কিছু করো প্লিজ। ডু সামথিং বুড়ো, প্লিজ প্লিজ প্লিজ। আগুন চোখ ছোট ছোট করে তাকায়, ভ্রুক্ষেপহীনভাবে গমগমে আওয়াজে বলে, তোর কাছে কি ব্যাপার? এতেই সহজ মনে হচ্ছে। আমি বাবাকে গিয়ে কি বলবো? যে বাবা তোমার ছোট ছেলে পড়াশোনা রেখে তার মাথায় বিয়ের ভূত চেপেছে, তাকে জলদি জলদি বিয়ে করিয়ে দাও। আর বাবা হাসতে হাসতে তোকে বিয়ে করিয়ে দিবে, কি তাই তো? আয়মান চুপসানো মুখে অসহায় মুখভঙ্গিতে বলল, বিয়ে পরে, আগে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাই। তুমি বুঝিয়ে বলে আব্বু শুনবে। তুমি নিজে গিয়ে বাবাকে বলো। পাগল নাকি? আব্বুকে সব কথা বলতে গিয়ে এই ভর দুপুরে উত্তম মতো খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। যা বলার তুমি বলবে। আগুন আড়মোড়া ভেঙে বিছানায় বসে বলে, রাতে বলবো, এখন তুই যা। আয়মান আবার এসে আগুনের পাশে বসলো। কণ্ঠ নিশুতি নিয়ে তিরিক্ষি মেজাজ সহিত বলল, আমার সাথে তুমি অন্যায় করছো। না না, শুধু অন্যায় না, রীতিমতো মহা অন্যায়। ভুলে যেও না, আমি কিন্তু তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছিলাম। একটু কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত। আগুন ভোরু উঁচিয়ে চওড়া গলায় শুধালো, আমি তোকে বলেছিলাম আয় আমার বাসর ঘর সাজিয়ে দিয়ে যা। আয়মানের টনক নড়ল। বুঝতে পারছে ভাইয়ের সাথে কড়াভাবে কথা বললে কাজের কাজ তো হবেই না, উল্টো চূড়ান্ত লোসকান হবে। নিষ্পাপ মুখচ্ছুরি বানিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, তুমি বলনি ওটা ভালোবেসে দেওয়া ছোট ভাইয়ের উপহার ছিল? এবার তুমিও বড় ভাই হিসাবে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দাও। এটা তোমার পক্ষ থেকে আমার জন্য উপহার হয়ে যাবে। আগুন ফোঁস করার তপ্ত স্বাদ ছাড়ল। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো। অন্তঃপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আজকে বাবার সাথে কথা বলবো। খুশিতে আয়মানের শরীর দুলে উঠল। মনের মধ্যে বাকবাকম পায়রা নাচছে। আগুনের কাজ জড়িয়ে হাত দিয়ে হাসি মুখে বলল, কথা বলে আজকে কনফার্ম করবি ওদের বাড়িতে যাওয়ার। আমি সান্নাউল্লাহ আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আগে বাবা কি বলে শুনি, তারপর আনিকার বাবাকে জানাস। ওকে। আয়মান খুশিতে গদগদ হয়ে আগুনের গালে টুপ করে একটা চুমু দিয়ে শরীরটাকে হেলিয়ে দুলিয়ে চলে গেল। আগুন ঠোঁট কামড়ে হাসে। ছোট ভাইটার আচরণ একদম বাচ্চা বাচ্চা, অথচ সে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সন্ধ্যার সময় ধরা হয়, তবে হিসাব করলে এই সময়টা রাতেরই অংশ বিশেষ। বৃষ্টির নিলামিতে সূর্য ডুবে গিয়ে অন্ধকার হাতছানি দিয়ে রাখছে, জানান দিচ্ছে রাত হওয়ার। রাস্তার চারদিকে ছড়িয়ে আমালো জ্বলছে। ট্যাক্সি বাস গাড়িগুলো পেছনে লাল রঙের বাতি জ্বালিয়ে ছুটছে নিজ গন্তব্যে। গাড়ির টিটি ভো ভো শব্দ কানে আসছে অবিরাম। রাশেদ বিরক্ত হচ্ছেন। এই সময় বাইরে বের হওয়াতে তারা সবাই এখন অনিকাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাশেদের মেজাজ খারাপ হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। আগুনের দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। পাশে রাশেদ বসা, পেছনে মিনা, ময়ূরী, মোম, আয়মান বসেছে। রাশেদ বাদে বাকিদের মুখবিরস স্বাভাবিক, তাদের মুখভঙ্গিতে বিরক্তকর আভাস নেই। আয়মানের খুশি আর ধরে না। খুশিতে ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। বিকেলবেলা রাশেদের সাথে কথা বলেছে আগুন। রাশেদ বেশ অবাক হয়েছেন আগুনের নিচ থেকে তার সাথে কথা বলতে আসায়। আগুন সচরাচর নিচ থেকে রাশেদের সাথে কথা বলতে আসে না। আগুনের ভাবভঙ্গি সিরিয়াস দেখে রাশেদ আগ্রহ সমেত তার কথা শুনতে চাচ্ছিলেন,
কিন্তু আগুনের মুখে আয়মানের এঙ্গেজমেন্টের কথা শুনে দপ করে মস্তিষ্কে আগুন জ্বলে উঠল। চিৎকার করে আয়মানকে ডেকে বকাবকি শুরু করেন। রাশেদের চিৎকারে বাকিরা ছুটে আসে রুমে। রাশেদের চেঁচামেচিতে আয়মান তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেহেতু আগুন ওর হয়ে বাবার সাথে কথা বলছে, সেহেতু ওর চুপ থাকাটাই সঠিক বলে মনে হয়েছে। শান্ত কণ্ঠে রাশেদকে বলেছে, বর্তমান ছেলেরা আবেগের বশে অনেক বেবিচার খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা সহজে কোনো কিছু আদায় করতে না পারলে অন্যায়ের পথ বেছে নেয়। তাদের সেই সুযোগ না দেওয়াই ভালো। হারামভাবে ছেলে মেয়েদের ফ্যামিলির চোখে আড়াল লুকিয়ে প্রেম করা, ঘোরাঘুরি বা মেলামেশা করার থেকে দু নরনারীকে হালালভাবে একসাথে তার পথ সুগম করে দিলে সবচেয়ে ভালো হবে। কিছুদিন পর কোনো দুর্ঘটনা ঘটলে আয়মানের সাথে আমাদের ফ্যামিলির সম্মানটাও যাবে। বকাবকি বা মারামারি করে মান সম্মান ফেরানো যাবে না। তার চেয়ে বরং ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ছোট করে আয়মানের একটা এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হয়। ওদের পরীক্ষা শেষে সকলের বিধিমালা প্রাধান্য সমেত বিয়ে পড়ানো যাবে। তাছাড়া মেয়ে খুব ভালো, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও তাদের নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি। সম্মানের সঙ্গে বসবাস করে চলছে। ছেলে মেয়েদের ইচ্ছার ভিতর না গিয়ে তাদের কথার সম্মতি প্রকাশ করা ভালো। রাশেদ আগুনের কথা মনোযোগ সহকারে শুনলেও এবং সিদ্ধান্ত নিলেন আজকেই যাবেন আনিকাদের বাড়িতে। মূলত আয়মানের জোড়াজুড়িতে আজকেই যেতে হচ্ছে। রাশেদ ক্ষমা চাচ্ছিলেন, সেটা তার ছেলে হতে দিলে তো। রাশেদ রাজি হয়ে খবরটা শোনা মাত্রই আয়মান সানাউল্লাহকে ফোন করে জানিয়েছিলেন তারা সবাই ওনাদের বাড়িতে আসছে। এভাবে হুট করে বলায় সানাউল্লাহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান কল কেটে দিয়েছে। যোগাড়াত্রী তো একটা ব্যাপার আছে। অল্প সময় কিভাবে ম্যানেজ করবেন তিনি? কত বড়লোক বাড়ির মানুষ তারা। সানাউল্লাহ আয়োজন কি আজও পছন্দ হবে তাদের? আয়মানের কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে, শুধু আংটি আর আনিকার জন্য খুচরো কিছু কসমেটিক্স কিনে নিয়েছে। আগুন এক ফাঁকে গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি, ফ্রুটস, বিস্কুট, চানাচুর, চিপস কিনে মোটামুটি একটা বড়সড় ব্যাগ বানিয়ে ফেলেছে। আনিকাদের বাড়িতে পৌঁছে গিয়েছে সবাই। সোফায় বসে আছে। রাশেদের মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে আধবুড়ো চক্ষুজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা অবলোকন করেছে। একতলা বিশিষ্ট বাড়ি, দেওয়ালে টানা, তবে উপরের ছাদ টিনের তৈরি। 3টি রুম আসবাবপত্র ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। ওদের সামনে ছোট টি টেবিলের হরেক রকমের খাবার সাজানো, কয়েক ধরনের ফল, মিষ্টি, শুকনো খাবার। সবার সাথে সানাউল্লাহ বসে আছেন। ওনার ভীষণ হাসপাস লাগছে, কিছু বলতেও দ্বিধাবোধ করছেন। সময় নিয়ে ভদ্রতা স্বরূপ নম্রতা সহকারে বলে উঠলেন, আপনারা কিছু খাচ্ছেন না যে? ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করতে পারিনি। আসলে সময় স্বল্পতার জন্য যা পেরেছি ততটুকুই করেছি। মিনা মুচকি এসে বলেন, এসব কি বলছেন ভাই? আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট নই। আমাদেরই উচিত হয়নি হুট করে চলে আসার। পাগলামোর জন্য আসতে বাধ্য হয়েছি। ছানাউল্লাহ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সবাই হালকা খেলো। মোম 2 টুকরো কমলা পিস খেয়েছে আর আমি জুস। মোম আনিকাকে দেখার জন্য এদিক ওদিক নজর বুলাচ্ছে। যে পোশাকেই পরুক না কেন তাকে দারুণ লাগে। আগুনের বয়ে ব্রাশে রক্তভা গালে তার পীড়প ঠোঁটের দিকে চেয়ে আছে। ইচ্ছে করছে টপাটপ গুটি কয়েক চুমু খেতে। মোম জুসে গ্লাস রেখে আগুনের দিকে আর চোখে তাকায়। আগুনকে নিঃস্বার্থ চোখে তাকিয়ে দেখে দ্রুত নজর ফিরিয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ মুছে রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, আপনার মেয়েকে ডাকুন। সানাউল্লাহ পাশের বাসার এক খালা সম্পর্কে ভদ্রমহিলাকে ডেকে বললেন আনিকাকে নিয়ে আসতে। আয়োজন কাজের সুবিধার্থে ভদ্রমহিলাকে ডেকেছিলেন তিনি। আয়মানের উসখুস লাগছে। মুষ্টিবদ্ধ করে রাখা হাতের তালু ঘামতে শুরু করেছে। উত্তেজনায় মন ছটফট করছে। কিছুক্ষণ পর ধীর কদম আনিকা ড্রয়িং রুমে এসে হাজির হলো। মিনা তাকে পাশে বসতে বললেন। আনিকা বসলো, মাথা নিচু করে ফ্লোরে তাকিয়ে আছে। গায়ের হলুদ রঙের 3 পিস, চোখে কাজল, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, মুখে আর কোনো সাজ নেই। আনিকার সামলাটে মায়াবী মুখচ্ছিরি পুঁতিতে হাত রেখে পর্যবেক্ষণ করলেন মিনা। মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আয়মান এক দৃষ্টিতে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা আয়মানের দিকে তাকায়নি। নীরবতা বিরাজমান কক্ষে তা ভঙ্গ করে ভরাট স্বরে রাশেদ বলে উঠলেন, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার বাড়ির লক্ষ্মী ভালো হলেই ভালো। আপনার সম্পর্কে টুকটাক আয়মানের থেকে জানতে পেরেছি। আপনি রাজি থাকলে আমরা আজকে আপনার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাব।
ছানাউল্লাহ হেসে জবাব দিলেন, আমার মেয়ে রাজি, এতে আমার আপত্তি কোনো কারণ নেই। ছানাউল্লাহর সাথে রাশেদ মিনা একের পর এক কথা বলেই যাচ্ছেন। ময়ূরী মম দুজন কানে কানে কিছু বলছে আর মিটে মিটে হাসছে। আগুন সকলের দৃষ্টি অগোচরে মমকে দেখে চলছে। আনিকা একবার মাথা তুলে আর চোখে আয়মানকেও দেখছে। নির্লজ্জটাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। হঠাৎ আয়মানের ফোনে টুং করে একটা শব্দ হলো। আয়মান ভুরু কুঁচকে ফোনের দিকে তাকায়। একটা মেসেজ এসেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোমা ফাটানোর মতো বলে উঠল, আমি আনিকের সঙ্গে এঙ্গেজমেন্ট করতে পারবো না। অন্ধকারচ্ছন্ন আচ্ছন্ন রাতে ছানাউল্লাহর বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপিনে নীরবতা। এরকম নিস্তব্ধতা কক্ষে ছাদ থেকে সিমেন্ট খসে পড়ল মনে হবে বড়সড় ব্লাস্ট হয়েছে। এতটাই শুনশান নিরিবিলি থমথমে হয়ে রয়েছে কক্ষটা। হাসি খুশি মাখা মুহূর্তটা নিমেষে ধূলিসাৎ হয়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। একরাশ বিষণ্ণতা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। সকলের নজর আয়মানের উপর। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মুখবিরর অস্বাভাবিক কী প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে তারা। আনিকা মাথা নিচু করে থাকলেও আয়মানের কথায় চমকে ওঠে। হতবিলম্ব চোখে তার পানি চায়। একাকিত্বের বেদনার মতো ছায়া স্বরূপ ধরা দিয়েছে মন গহীনে। দুরু দুরু করে বুক কাঁপছে। কম্পিত ঠোঁট নেড়ে কথা বলতে চাইছে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে তা পারছে না। বুঝল শব্দভাণ্ডার থিতিয়ে এসেছে প্রায়। কাজল কালো চক্ষু যারা ছলছল করে উঠল। ছোট্ট মস্তিষ্কের ভেতর হানা দিল বিতৃষ্ণাদায়ক বিদঘুটে চিন্তা। শরীরের রঙে রঙে ঢুকে গেল উত্তলতা বেগমান স্রোতের হাতছানি। আয়মান যদি এঙ্গেজমেন্ট না করে ও সময় ওদের বাড়িতে এসেছে কেন? ফোন করে ছোটোখাটো আয়োজন করতে বলেছে কেন? গুটি কয়েক পাড়া প্রতিবেশী আনিকার এঙ্গেজমেন্টের কথা জানে। তারা কী ভাববে? বর্তমান সমাজের ছেলে যতই দোষ থাকুক না কেন, সবসময় সমাজে মেয়েদের নিয়ে আঙুল তোলে। তারা ভাবে আনিকা নিশ্চয়ই অন্য কারোর সাথে চক্কর আছে, সেই জন্য ছেলের বাড়ির লোক এঙ্গেজমেন্ট না করে চলে গিয়েছে। সেসব বাদ দিলে আয়মান আয়মান এতদিনে যা যা বলেছে, পাগলামো করেছে, তবে কি সেগুলো সব মিথ্যে? অভিনয় ছিল কি? কোথায়? আনিকা তো কোনো অভিনয় করেনি। তো ও তো মন থেকে বেয়াদব ফালতু ছেলেটার উপর দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। তাহলে আয়মান হঠাৎ করে সে হুট করে কেন বলছে এঙ্গেজমেন্ট করবে না? আনিকা তো বলেনি ওর পিছু পিছু ঘুরতে। আয়মান নিজে থেকে ওকে জ্বালিয়েছে। বড়লোকের ছেলে বলে কি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পেয়ে গেম খেলতে চাচ্ছে? নাকি সেদিন রাস্তায় কপাল ফাটিয়েছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করতে প্রেমের নাটক করেছে? এরকম হাজার হৃদয় ভাঙার সম্ভাবনাময় প্রশ্ন আনিকার মগজে কিলবিলিয়ে উঠেছে। আগুনের পুরুষলিয়া চোয়ালদার শক্ত হয়ে ওঠে। মেজাজ খারাপ হচ্ছে। শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠেছে। অগ্নিচক্ষু নিয়ে আয়মানের দিকে চেয়ে রইল অনিমেষ। শক্ত গলার দাঁতের দাঁত পিষে শুধালো, তুই কি মজা করছিস আমাদের সাথে? এটা কি মজার সময়? আয়মানের টান টান হয়ে উঠে দাঁড়ায়। হাতগুলির সময় বোলায়, ভাঁজ করে শার্টের কলার আবার টেনে টুনে ঠিকঠাক করে দাম্ভিক সহিত চওড়া গলা জবাব দিল, আমি মজা করছি না। আই অ্যাম সিরিয়াস বুড়ো। আমার পায়ে পড়ে দীর্ঘদিন ধরে ঘ্যান ঘ্যান করছিলি আজকের দিনটার জন্য, আর এখন তুই বলছিস এঙ্গেজমেন্ট করবে না? মানেটা কি? তাছাড়াভাবে বলে, করবো না এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট করার মুড নেই আমার। আগুন রাগ যথাসাধ্য আয়ত্তে রাখলো। কণ্ঠ খাদে এনে গমগমে আওয়াজে জানালো, আমি নিজের হাত বেশিক্ষণ কন্ট্রোল রাখতে পারছি না আয়মান। রাতের বেলা ড্রামা শুরু করেছিস, থাপড়ে তোর মুড ছুটিয়ে দেব। এটা কি কোনো খেলা? যখন মুড হবে খেলবি, মুড নেই তো খেলা বন্ধ করে দিবি। আমার কথাটা শোনো। অনেকের বাবার মুখটা পাঁশে হয়ে রয়েছে। তিনি একবার মেয়ের দিকে তাকাচ্ছেন তো একবার আয়মানের দিকে। মেয়ের ঝোলে টৈটুম্বুর অক্ষিকূট নজরে পড়তে বুকের ভেতর মুছছে উঠল। মেয়েটার মুখটা মলিনতায় ছেয়ে রয়েছে। আনিকের চোখে আয়মানের জন্য এক ধরনের মিষ্টি সুখকর অনুভূতি তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু আয়মান যে বলছে এঙ্গেজমেন্ট করবে না, তবে কি তিনি মেয়ের জন্য ভুল ছেলে পছন্দ করে ফেলেছেন? ছানাউল্লাহ ব্যথাতুল হৃদয়ে অসহায় চোখে আয়মানের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললেন, হঠাৎ একথা কেন বলছো বাবা? আমাদের দ্বারা কোনো অন্যায় বা ভুল হলে বলো, আমরা সেটা শুধরে নেব। এভাবে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ করে দিলে আমার মেয়েটা কষ্ট পাবে। আজকের ঘটনা গোপন থাকবে না। ঠিকই পাড়া প্রতিবেশী কান্নাঘোষা শুরু করে দিবে। আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। এঙ্গেজমেন্ট করে নাও বাবা। বাবার পানে তাকায়। জীবনে প্রথম নিজের বাবাকে কারোর সামনে মাথা নিচু করে অনুরোধ স্বরূপ কিছু বলতে দেখেছে।
তাও সেটা ওর জন্য। হৃদয় গহীনে চিনচিনি ব্যথা অনুভব হচ্ছে। টুপ করে গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে আঙুল দিয়ে ছিটকে ফেলে দিল। আনিকার চোখের জল দেখে কেউ না দেখলেও ছানাউল্লাহ আর আয়মানের নজর এড়ায়নি। নিজের মনকে শক্ত করে একটা লম্বা শ্বাস টানলো। যে ছেলে বাড়ি বয়সে অপমান করতে চায় তাকে আনিকা কখনো বিয়ে করবে না। নিজেকে প্রস্তুত করে আয়মানকে তিক্ত কড়া কথা শোনানোর জন্য ধাতস্থ করলো। সেই মুহূর্তে আয়মানের দীপ্তমান সাবলীল বাক্য ড্রয়িং রুমে প্রত্যেক সদস্যের মধ্যে ঝুঙ্কার তুলল। আয়মান অত্যন্ত ধীর চনমনে কণ্ঠে আওড়ালো, আমি আনিকাকে এঙ্গেজমেন্টে নয়, ডিরেক্টলি বিয়ে করতে চাই। বর্জপাতের ন্যায় চমকে উঠল সকলে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আয়মান কি বলছে কারোরই সেটা বোধগম্য হচ্ছে না। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করলো, বলার সরাসরি বলো, তোর কথা ঠিক বুঝতে পারছি না। আমান অধৈর্য সহিত বলে, সরাসরি তো বললাম, বাংলা ভাষাতেই বলেছি, না বোঝার কি আছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুই কি বলছিস, তুই জানিস? বুঝতে পারছিস? অবশ্যই। আমার ব্যাপারে আমি বুঝবো না? পাগলের মতো কথা বলিস না। বিয়ে পরে, এঙ্গেজমেন্ট কর আজকের জন্য। একেবারে যখন বলছি বিয়ে করব তবে যাবই। আগুন ঝাড় সমেত মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, তোর বিয়ে করাও লাগবে না, এঙ্গেজমেন্ট করাও লাগবে না। কার সামনে দাঁড়িয়ে তেরামি করছিস ভুলে যাচ্ছিস? আয়মান এই পর্যায়ে কিছুটা দমে গেল। অসহায় মুখভঙ্গিতে বলে উঠল, বড় তুমি অত্যন্ত আমাকে বোঝো। আমার একমাত্র আশা ভরসা তো তুমি। রাশেদ বসা থেকে উঠে দাঁড়ান। কর্কশ আওয়াজে বলে উঠলেন, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো আয়মান। বিয়ে কি হাতের মোয়া যে চাইলে পাওয়া যায়? ঝামেলা না করে এঙ্গেজমেন্ট দুটো শেষ করো, বাড়িতে চলো। আয়মান ফোঁস করে তপ্ত স্বাদ ছাড়ে মিহি কণ্ঠে বলে, আবু এঙ্গেজমেন্ট করে অথবা বিয়ে একই তো। আমাদের পরীক্ষা শেষ নেওয়া পর্যন্ত তো আনিকাকে এতে তুলবে না। আবার আনিকা ভার্সিটিতে উঠলে পড়াশোনার চক্রে বিয়ের অনুষ্ঠান আটকে যেতে পারে। বাবার বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য মন স্থির করতে পারে। তাই বলছিলাম বিয়েটা হয়ে গেলে সবচেয়ে ভালো হতো। চিবিয়ে চিবিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, এভাবে বিয়ে করা যায় না। বিয়ের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এগুলো পালন করে বিয়ে করতে হয়। এখন রাতের বেলা তাড়াহুড়া করে বিয়ের কার্যকলাপ সম্পূর্ণ পূরণ করবে কিভাবে? তুমি তো বলোনি বিয়ে করতে চাও। আগে বলে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতাম, ব্যবস্থা করতাম। আনিকা এখন অপ্রাপ্তবয়স্ক। বিয়ের জন্য উপযুক্ত ন্যূনতম বয়স প্রয়োজন। ছেলে হলে 21 আর মেয়ে হলে 18। ভাইয়া বাল্যবিবাহ করেছে, আর তার বেলায় না, বাবির বয়স তখন মাত্র 15 ছিল। গ্রামের সাথে তুমি শহরের তুলনা করছো? সে ভাব নিয়ে বলে ওঠে, আমার কাছে একটা সাজেশন আছে আব্বু। কি সাজেশন? আয়মান সবার দিকে এক পলক তাকায়। সকলে ওর দিকে আগ্রহ সমেত উত্তরের আশায় তাকিয়ে আছে। আয়মান শুষ্ক ঢোক গিলল, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলো, কোড ম্যারেজ? মিয়া রাশেদ সানাল্লাহ উল্লাহ ময়ূরী হতভম্বের ন্যায় একসাথে বলে উঠল। আবার ছোট করে উত্তর দিল, ও হতবিলম্ব অক্ষিপটের চেয়ে আশ্চর্যজনক গলায় শুধালেন, তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু কেন? আগে আংটি পরিয়ে রাখো, পরে না হয়। বাদশাদের আয়মান রাশভারী কণ্ঠে বলল, উকিল পরে না, আজকে এক্ষুনি আনিকাকে বিয়ে করব। কাজী টাকা, উকিল ঠিক করা, অনেক ঝামেলার ব্যাপার স্যাপার রয়েছে। কিভাবে কি হবে? আয়মান বাঁকা হাসলো, অধরকন্যে রহস্যজনক হাসি ঝুলিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে জানালো, আপনি আপনাদের ভাবতে হবে না আঙ্কেল, আমি সকল ব্যবস্থা করে রেখেছি। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ যাবৎ। সকল সদস্য আরেক দফা চমকে ওঠে। হতভম্ব নেত্রকোণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মুখে কুলুপেটে চুপ করে দাঁড়িয়ে আছে সবাই। কী বা বলবে, কী বা বলার থাকতে পারে? মাথা কাজ করছে না কারোর। তবে আগুন শান্ত, সত্য প্রবাহের ন্যায় শিথিল। বিরানয়ের উদ্বেগের রেশ পর্যন্ত নেই। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো আয়মানের উপর। ভাইকে নিঃশ্বাস ছেড়ে আয়মানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, করতে এসে সরাসরি বিয়ে করতে চাওয়ার কী কারণ? আয়মান মুখবিহর সাবলীলভাবে ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল, অনেক বড় কারণ বড়। এই আনিকাকে আমার বিন্দুমাত্র বিশ্বাস হয় না। মিনিটে মিনিটে মুড বদলায় এই মেয়ে। কথা কটা পোল্ট্রি মারার অভ্যাস। এখন খুশি খুশি এঙ্গেজমেন্টে দেখা গেল কিছুদিন পর অহেতুক কারণ দেখিয়ে হাত থেকে আংটি খুলে আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলবে, এই নাও তোমার আংটি, আমার তোমাকে আর ভালো লাগে না। সেই জন্য ভাবনা চিন্তা করে ঠিক করেছি, এসেছি যখন এক ঝাঁঝাওয়ালা মেয়েকে খাঁচায় বন্দি করে তবেই ক্ষান্ত হব।
তখন আয়মানের ফোনে ওর এক বন্ধু মেসেজে পাঠিয়েছিল ওর বন্ধুর বাবা পেশায় একজন উকিল। আয়মান ওর বন্ধুকে বলেছিল ও আজকে বিয়ে করবে। কাজী এবং ওর বন্ধুর বাবাকে নিয়ে কাবিননামার কাগজপত্র যেন আগে থেকে রেডি করে রাখা হয়। বন্ধু আয়মানের সাথে কথা ফেলতে পারেনি। আয়মান জানতো অপ্রাপ্তবয়স্ক হলে কোর্ট কাবিন করা লাগবে ওদের, তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। আয়মান আজ বাড়ি থেকে মনস্থির করে বেরিয়েছিল এঙ্গেজমেন্টের নাম করে বিয়ে করবে। বন্ধুকে বলেছে কাজ করে হয়ে গেলে ওকে যেন মেসেজ করে জানিয়ে দেওয়া হয়। ফোন দিতে নিষেধ করেছিল আয়মান, বলেছে তখনও মেয়ের বাড়ির সবার সম্মুখে থাকবে, শুধু মেসেজ করলে চলবে। আগুন ভরে উঠিয়ে জানতে চাইল তুই কি অ্যাডভান্স হবে কবে থেকে। আয়মান কপালে আসা চুল হাত চালিয়ে পেছন দিকে ঠেলে দেয়, হাতের সাইজের চুলে ব্রাশ করে বেশ ভাব নিয়ে বলল, সব কিছুতে ফার্স্ট, তোমার মতো লো কোয়ালিটি মানুষ না। আনিকা রাজি থাকলে তোমার আগে বাবা হয়ে দেখাবো প্রমিস। আগুন কটমট করে চোখ পাকায়। আয়মানের এত করে ভাবান্তর হলো না। আনিকের চক্ষুদায় বড় বড় হয়ে গেল। ছানাউল্লাহ কেসে উঠলেন। মিনা এদিক ওদিক নজর ঘোরায়। মুড়ে ঠোঁট চেপে হাসে। রাশেদের মাথা ঝিমঝিম করছে, বুকে হাত দিয়ে তিনি সোফায় বসে পড়লেন। আমাদের তো কোনো কন্যা খুঁজে পেলেন না। তার ছেলে একটা ধুরন্ধর। এই ছেলে উনি জন্ম দিয়েছেন? কার মতো হয়েছে তার ছোট ছেলে? তার পরিবারের এরকম চিন্তাভাবনা মানুষের কথা তো মনেই পড়ছে না যে ছোট ছেলে তার মতো হবে। তাহলে কার স্বভাব পেয়েছে এই ছেলে? লজ্জায় ছেলের পাগলামোতে প্রেশার তরতর করে বেড়ে যাচ্ছে। অবশেষে আয়মানের পাগলামো জয় হলো। কোর্ট কাবিন তিন কবুল বলে আনিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পা রাখলো বৈবাহিক জীবনে। শুরু হলো নতুন দুই সাপে নেউলের জোটে। যাদের শুরুর অবদারটা সুন্দর, তবে সমাপ্তি কেমন হবে সেটা তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। ঘর থেকে বেরিয়ে সবাই গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখান থেকে যে যার বাড়ি ফিরে যাবে। আরমানরা বাড়ি গাড়ি করে এসেছে, যেই গাড়িতে বাড়ি ফিরে যাবে। কোর্টে আসার সময় ট্যাক্সি গাড়ি করে আনিকা, ময়ূর এবং ছানালুল্লাহ এসেছেন। আগুন গাড়িতে বসে তাড়া দিতে আয়মান বলল, তোমরা চলে যাও, আমি আঙ্কেল আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তুই কি গাড়ি এনেছিস নাকি? গাড়ি আনতে তো কি হয়েছে, ট্যাক্সি করে ওদের বাড়ি পর্যন্ত যাব, তারপর ওই ট্যাক্সি করে বাড়ি ফিরে আসব। সাবধানে আসিস। আয়মান মাথা নাড়ল। আগুন বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। আয়মান ট্যাক্সি গাড়িতে উঠে আনিকা ও তার বাবাকে নিয়ে শ্বশুরবাড়ির যাত্রা শুরু করলো। বাড়িতে গাড়ি থামতে সানালুল্লাহ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলেন। আনিকা নিঃশব্দে বাবার সাথে চলে যেতে উদ্যত হতেই আয়মান পেছন থেকে হাত টেনে ধরল। আনিকা চকিত তাকালো। আয়মান হাত টেনে একটু সাইডে নিয়ে আসলো। আনিকা হাত ছাড়াতে চাইলো কিন্তু সফল হলো না। আয়মান তিরস্কার স্বরূপ খোঁচা মেরে বলল, ছটফট করলে বাসর করতে দুবারও ভাবো না, মাইন্ড ইট। আনিকা অন্যদিকে চেয়ে মুসরামুসরি করতে করতে খিটখিটে মেজাজ সমেত বলল, ছাড়ুন, বাবা এক্ষুনি ডাকবে আমায়। আয়মান ছাড়ল না, উল্টো আনিকার কোমর পেঁচিয়ে ধরল। এক টানে নিজের বক্কের সাথে মিশিয়ে নিল। কানে কাছে মুখ নিয়ে হিসিয়ে হুমকি স্বরূপ কটাক্ষ আওয়াজে জানালো, ছাড়াছাড়ি, এসব শুধু ধরাধরি ডার্লিং। চুপ করুন। করলাম, এখন বলো তোমার কি গিফট চাই? কিসের গিফট? বারে, বিয়ে করেছি, বউকে গিফট দিব না? আয়মানের মুখে বউ শব্দটা শুনে আনিকা শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। বার কয়েক পলক ঝাপটায় মৃদু সুরে কাপা গলায় বলে, আমার কোনো গিফট চাই না। তুমি নিতে না চাইলে আমি শুনবো কেন? গিফট তো দিবই। আচ্ছা, দেরি হচ্ছে, বাড়ি ফিরবেন না? আমান কোমরে আরেকটু চাপ দিয়ে সেজে সরে আওয়ালো, বলতে পারো না। আয়মান এখন জেগে যাক। আনিকা নিশ্চুপ রইল। ধাক্কা দিয়ে আয়মানকে নিজে থেকে সরিয়ে দিতে চাইল। বরাবরের মতো এবারও ব্যর্থ হলো তাকে। আয়মান ঝুঁকে এসে কিনছে আনিকা গালে নাক ঘষে সাপাই দেওয়ার ভঙ্গিতে বলল, দিলে চলে যাব। তুমি গিফট নিতে যত দেরি করবে, আমার তোমাকে ছেড়ে বাড়ি ফিরতে ঠিক ততটাই দেরি হবে। আনিকের শরীর কাঁপছে অস্বাভাবিক গতিতে। আয়মানের গরম নিঃশ্বাস ওর চোখে মুখে উপচে পড়ছে। হাঁ করে কিছু বলতে চাইল, তার আগে আয়মান ওর আনিকা লজ্জাকর দৃষ্টিতে আয়মানের দিকে তাকায়। আয়মান চেয়েছিল তার পানে। আনিকার বিস্ময়কর দৃষ্টি দেখে চোখ মেলে দিল। আনিকা থমথমে খায়, নজর ফিরিয়ে নেয়। আয়মান ঠোঁট কামড়ে মিটমিটে হাসলো। বাড়িতে ফিরে আগুন বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। কপালে হাত ঠেকে চুপ করে শুয়ে আছে। মোম শাশুড়ির সাথে টুকটাক কাজ সেরে রুমে আসলো। দরজা লাগিয়ে লাইট বন্ধ করে বিছানায় আসে। জানালার পর্দা খোলা। দূরে সূক্ষ্ম আলোক রোশনি রুমে আসছে। স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু, সব ঘোলাটে দেখাচ্ছে। মোম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগুনের মুখের সামনে ধরে মিহি কণ্ঠে ডাকলো, শুনছেন?
গম্ভীর কণ্ঠে জবাব দিল, বলো। শরীর খারাপ লাগছে? কপালে হাত রেখে শুয়ে আছেন যে? তৃষ্ণা পেয়েছে। মম উঠে যেতে চায়, আগুন বাধা প্রদান করলো। কোথায় যাচ্ছ? পানি আনতে। আগুন অবাক হয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, পানি কেন? আপনার নাকি তৃষ্ণা পেয়েছে? পানির তৃষ্ণা না। মম বুঝতে পারল না, অবুঝ গলায় প্রশ্ন করলো, তাহলে কিসের তৃষ্ণা? গরমের রাত্রিতে চারপাশে যে নীরবতা ছিল তা ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে। সূর্যের রোশনাই যখন মাটিতে পড়তে শুরু করে তখন মনে হয় সব কিছু নতুন করে প্রাণে পেয়ে উঠেছে। গাছের পাতাগুলো শিশিরের বিন্দু ঝলমল করে, যেন সারা রাতের পরিশ্রম শেষে তারা স্নান করেছে। খোলা জানালার পর্দা ভেদ করে সূর্যের কিরণ আনিকার মুখশ্রীতে পড়েছে। আলোর সংস্পর্শে চোখ মুখ কুঁচকে ফেলল সে। হাতের সাহায্যে আলোর চোখে পড়া রোধ করতে চাইল। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরি করে, তাই তো এত বেলা গড়ালো, অথচ সে এখনো বিছানায় লেপ্টে আড়মোড়া ভেঙে হাত দুটো ছড়িয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে তার সম্ভব হলো না। যন্ত্র ইন্দ্রিয় কিছুর ইঙ্গিত দিতেই হতবিলম্ব অক্ষিপটে পাশে নজর ফেরালো। যা ভেবেছিল তাই। আয়মান কাত হয়ে মাথার নিচে একা দিয়ে শুয়ে আছে আনিকাদের বিছানায়। ধর ফরিয়ে উঠে বসলো সে। চক্ষু যারা বড় বড় করে চেয়ে রইল কিপকাল। ফ্যাল করে তাকিয়ে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করলো, আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন? আয়মান মুখবিরহ স্বাভাবিক চনমনে চিত্তে হাসি মুখে জবাব দিল, 10:30 বাজে। তোমার কাছে এত সকালে মনে হলো? শ্বশুর বাড়িতে গিয়ে কি এত বেলা করে ঘুমানো যাবে? আর রইলো বাকি তোমাদের বাড়িতে কি করছি? লিখেন, এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি আসতে পারি। আমার রুমে এসেছেন কিভাবে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। ভুল, তুমি দরজা বন্ধ করনি, হয়তো কালকে আমার কথা ভাবতে ভাবতেই দিন দুনিয়া ভুলে বসেছিলে। আনিকার চোখ ছোট করে চাই, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এখানে এসেছেন কেন? আইমান নিষ্পাপ মুখচ্ছিরি বানিয়ে নিরেশ্বরে বলে, আমাকে দেখতে মিস করছিলাম তো। দেখা শেষ, এবার চলে যান। যাব না, বাবা দেখলে সমস্যা হবে। আইমান শরীর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে জানালো, আমি এসেছি বলে শ্বশুরমশাই আমাদের স্পেস দিয়ে বাইরে চলে গিয়েছে। এর মুখ হা হয়ে গেল, লালচে প্রগাঢ় ভাঁজ। বিস্মিত চোখে চেয়ে উদ্গীর সমেত জানতে চাইল, আপনাকে দেখে বাবা কিছু বলেনি? কি বলবে, এই যে এখানে এসেছেন সেজন্য? একদমই না, আমার শ্বশুর হেব্বি বুঝলে। মেয়ের জামাইরে মন বুঝে, তার মেয়ে আমাকে বোঝে না। শেষের কথাটা আয়মান দুঃখী দুঃখী মুখ করে বলল। আনিকা বিরক্ত হলো, তিরিখ মেজাজ নিয়ে বলে ওঠে, আমি বুঝতে চাই না, আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হন। তাহলে কি করবে? আনিকা ফোঁস করার তপ্ত স্বাদ ছালো। বিছানা থেকে নামতে উদ্যত হতে আয়মান ওর হাত টেনে আনিকা সব বিছানায় শুয়ে পড়ল। আনিকা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। আয়মান জাপটে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আনিকার ছটফটানি নিমিষে গায়েব হয়ে গেল। এমন করবেন না, বাবা এসে আমাদের একসাথে দেখলে কী ভাববে বলুন তো? যেতে বলেছি আপনাকে, কথা না বাড়িয়ে চলে যান, নয়তো মাথার একটা চুলও আস্ত রাখবো না, সব উপড়ে ফেলে টাকলু বানিয়ে দিব। পাবলিক তখন তোমাকে টাকলুর বউ বলে ডাকবে। ডাকুক, ছাড়ুন এবার। আয়মান আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আনিকার কানের পিঠে চুমু দিয়ে মৃদু স্বরে আওড়ালো, তারা দু চোখের পাতা এক করতে পারেনি, জ্বালিয়ে মেরেছ, এখন আমার ঘুম প্রয়োজন। ডিস্টার্ব করো না জান, আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আমি ঘুমাতে পারিনি, তুমি চলে গেলে ঘুম আসবে না, সেই জন্য তোমাকে আমার সঙ্গে শুয়ে থাকতে হবে। আপনি ক আয়মান তর্জনী দ্বারা আনিকার ঠোঁট হোমকে সাথে নিয়ে আশানুর বাড়িতে এসেছে আগুন। আশানুর ফোন করে বলেছে আফিকা অসুস্থ। আশানুরের বাবা মা বয়স্ক মানুষ, রুম থেকে তেমন বের হন না। আশানুরের কোনো ছোট ভাই বোন নেই যে আফিকার সঙ্গে বসে দুদণ্ড কথা বলবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। মমের সাথে আফিকার অনেক ভাব, তাই আশানুর মমকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলেছে। বর্তমানে সকল ড্রয়িং রুমে অবস্থান করেছে। আগুন সোফায় বসে আছে, মম বসে আছে আফিকার পাশে। এখানে এসে মমের মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। কথা বলা এ পর্যায়ে আশানুর গলা খাকারি দিয়ে হাস্যজল মুখে বলল কথা বলা এ পর্যায়ে আশানুর গলা খাকিয়ে দিয়ে হাস্যজল মুখে বলল, আফিকা প্রেগনেন্ট। মম চমকে উঠল, বার কয়েক পলক ঝাপটিয়ে সাহসে এসে আফিকাকে জড়িয়ে ধরল। সুখকর অনুভূতিতে চোখ দুটো চিকচিক করছে। একটা সন্তানের জন্য কত চেষ্টাই করেছে, অবশেষে আল্লাহ ওদের উপর রহমত দিয়েছেন। অপ্রাপ্তির খাতায় প্রাপ্তি ভরে দিয়েছেন। মা হওয়ার কোমল শ্রেষ্ঠ সুখ অনুভব করার তৌফিক দান করেছেন। নারীসত্তার পূর্ণতার সুযোগ করে দিয়েছেন। আগুন মুচকি এসে ওদের দুজনকে শুভেচ্ছা জানালো। আশানুর কাঠ্যক্য করে আগুনকে খোঁচা মেরে বলল, ওদের খুশির খবর কবে শুনতে পাবো বস?
আগুন ভোর উঁচিয়ে জিজ্ঞেস করলো, কিসের কথা বলছিস? আশানুর কৌতুক স্বরে ব্যঙ্গ করে বলে, বেটা আম খেয়ে বলে আটে ফেলতে পারি না। আগুন বিরক্তিতে সহযোগ শব্দ উচ্চারণ করলো। সজোরে আশানুর পায়ে পদাঘাত করে। আশানুর চোখ বুজে বেতাতুর শব্দ তুলল। আগুন তিরস্কার স্বরূপ রাশভারী কণ্ঠে বলল, ঘুরিয়ে পেঁচে কথা বলছিস কেন? সরাসরি বললে কি তোর ইজ্জত যাবে? ছাগল। আশানুর এক চোখ বুজে অন্ধদের মতো তাকায়, চোখ ঠোঁট বাঁকিয়ে কাঠক্য করে জবাব দিল, তাই বলে লাথি দিবি? ব্যথা পেয়েছি না?